নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। হিন্দু কি সত্যি বিপদে আছে? বাঙালিরা কি সত্যি বিপদে আছে? বাঙালির বিতর্ক চলছে, হিন্দু মুসলিমের বিতর্ক চলছে, কিন্তু সত্যি আমাদের হাত থেকে, বাঙালি হিন্দুদের হাত থেকে অনেক কিছু বেরিয়ে গেছে। রাজনৈতিক ক্ষমতা, জনসংখ্যা সবকিছুই ধীরে ধীরে কমছে। হিন্দু জনসংখ্যা কমছে, হিন্দুদের ব্যবসার জায়গা সংকুচিত হচ্ছে, চাকরির জায়গাগুলো কমছে। সত্যি পশ্চিমবঙ্গে হিন্দুরা কিন্তু ধীরে ধীরে বিপন্নতার দিকে এগোচ্ছে। কিন্তু অনেকে সর্ষের তেল কানে নাকে দিয়ে ঘুমোচ্ছেন। সত্যি কেন এই অবস্থা তৈরি হচ্ছে? কোনো বিভেদের উদ্দেশ্যে নয়, কিন্তু সত্যি হিন্দুদের, বাঙালিদের কি বিপদ রয়েছে পশ্চিমবঙ্গে, এটা জানার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম দেবদত্ত মাঝি, যিনি হিন্দুত্বের আন্দোলনের অন্যতম মুখ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, এবং বিজেপির চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে 2021-এর প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে হিন্দুদের অধিকার নিয়ে আন্দোলন করছিলেন। তার কাছে বেশ কয়েকটা জিজ্ঞাস্য নিয়ে আমি পৌঁছে গেছিলাম যে কেন পশ্চিমবঙ্গে হঠাৎ করে মিশনারির সংখ্যা বাড়তে শুরু করেছে, চার্চের সংখ্যা বাড়তে শুরু করেছে। কলকাতায় আপনি বসে হয়তো টের পাবেন না, কলকাতায় আগের যে চার্চগুলো ছিল সেগুলোই আছে, কিন্তু নদিয়া জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত এলাকায়, প্রত্যন্ত অঞ্চলে, মফস্বল অঞ্চলে মিশনারির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কনভার্সনের একটা ব্যাপক বহর তৈরি হচ্ছে। এবং শুধু এখানেই নয়, পাহাড়ে কনভার্সন যে হারে বাড়ছে, দার্জিলিংয়ে বা কালিম্পং, এই সমস্ত অঞ্চলে যেভাবে কনভার্সন বাড়ছে, সেখানে দেখবেন বৌদ্ধিস্টদের সংখ্যা, নেপালি হিন্দুদের সংখ্যা ধীরে ধীরে কিন্তু কমছে সেখানেও। হঠাৎ করেই কি এটা হচ্ছে, নাকি কেন করা হচ্ছে? এবং পাশাপাশি মসজিদের সংখ্যা বাড়ছে, কোথা থেকে এই ফান্ডিংটা আসছে? এই সমস্ত বিষয় নিয়ে আমার একটা জিজ্ঞাস্য ছিল, কৌতূহল ছিল। সেটা সরাসরি দেবদত্ত মাঝি কি বলছেন, প্রথমে মিশনারি, তারপরে বাঙালিদের যে বর্তমান অবস্থা, সেটা নিয়ে এই প্রতিবেদন দেখুন। মিশনারির যে কার্যকলাপ খুবই সন্দেহজনক। একেবারে যেভাবে আমাদের চেইন বিজনেস স্টাইলে কাজ হয়, মিশনারি প্রথমে কনভার্সন, এবং যাদেরকে কনভার্ট করাচ্ছে তাদেরও উদ্বুদ্ধ করছে, তোমরাও আরো 4-5 জনকে ধরে নিয়ে আসো। এবং নদিয়া অবধি দেখা যাচ্ছে, এবং আমাদের বর্ডারিং উত্তর 24 পরগনার বিভিন্ন বর্ডারিং যে জায়গাগুলো আছে, সীমান্তবর্তী এলাকা, সেখানেও দেখা যাচ্ছে মিশনারির একেবারে কয়েক বছরের মধ্যে রহস্যজনকভাবে তাদের শ্রীবৃদ্ধি হয়েছে। ফরেন ফান্ডিং এর অভিযোগ আছে, বিভিন্ন রকম অভিযোগ আছে। এইটা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কতটা বিপজ্জনক? দেখুন, মিশনারির অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় চলছে। আপনি উত্তরবঙ্গ বললেন, নদিয়া, বাঁকুড়াতেও বিশালভাবে মিশনারি অ্যাক্টিভ হয়ে আছে, পুরুলিয়াতেও হয়ে আছে, এমনকি কলকাতায়। আমি ইলেকশন ক্যাম্পেনিংয়ের সময় দেখেছি যে পোদ্দার কোটের ওখানে যে এরিয়াটা আছে, 1তলা বাড়ি, 1.5 তলা বাড়ি, ছোট ছোট ঘর, বস্তি, প্রত্যেক ঘরে গিয়ে গিয়ে আমি ক্যাম্পেন করেছি। যখন আমি ঘরে ঢুকছি কিংবা ঘরের দরজার সামনে দাঁড়াচ্ছি, তখন আমার চোখ বাড়ির ঘরের দেওয়ালের ওপর দিকে যাচ্ছে। সেখানে কিন্তু আমাদের হিন্দু দেবদেবীর ছবির সাথে সেখানে কিন্তু আমি যিশু এবং মেরির ছবিও দেখতে পেয়েছি। অতএব তাদের ভেতরেও সেখানে খ্রিস্টানিটি প্রবেশ করেই দেওয়া হয়েছে। তো এটা তো একটা বড় চ্যালেঞ্জ। নদিয়াতে শান্তিপুরের কাছে, শান্তিপুরেতেই আপনার কোভিডের সময় একটা গ্রামে, একটা গ্রাম ঠিক নয়, প্রায় 15-20টা গ্রাম মিলিয়ে সেখানে মিশনারিরা চালের বস্তা দিচ্ছে। তখন লোক খেতে পাচ্ছে না, কোভিডের সময় অবস্থা খুবই খারাপ, আর তাদেরকে খ্রিস্টান করছে, চালের বস্তা দিচ্ছে আর খ্রিস্টান করছে। এই খবর আমার কাছে এলো। তখন আমাকে যারা সহযোগিতা করেন, তাদের সহযোগিতা নিয়ে আমি সেখানে পৌঁছলাম, আমার টিম সেখানে পৌঁছলো, এবং সেই গ্রামে গিয়ে তাদেরকে আমরা আবার খাবার সামগ্রী দিয়ে, প্রায় 1 মাস 1.5 মাসের এক একটা ফ্যামিলিকে রেশন দিয়ে তাদেরকে আবার আমরা এটা কনভিন্স করি যে আমরা হিন্দু ঐক্যতে বিশ্বাসী, আপনারা অসুবিধাতে পড়েছেন, আমরা আপনার পাশে আছি, আমরা কেউ আলাদা নয়, আপনি আমরা একই পরিবার। যারা আপনাকে খ্রিস্টান করে গেল, তাদের মোটিভ হচ্ছে যে আপনার ধর্মটাকে পরিবর্তন করে আপনাকে এই দেশের বিরুদ্ধে কাজে লাগানো, আমাদের বিরুদ্ধে কাজে লাগানো। আপনার যে সংস্কৃতি, যে কালচার, যেটা নিয়ে আপনার পূর্বপুরুষ এতদিন বেঁচে এসছে,
সেগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা আপনাকে ব্যাপটাইজ করে যাচ্ছে। সেসব বুঝিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আবার তাদেরকে ফেরত আমরা হিন্দু ধর্মতে আনি এবং তাদেরকে খ্রিস্টান হওয়া থেকে আটকাই। কিন্তু এই থ্রেটটা একটা বড় থ্রেট। আমার মনে হয় সরকারের একটা ভূমিকা থাকছে এবং সাধারণ মানুষকেও, সাধারণ হিন্দুকেও এটা ভাবা উচিত যে এই মিশনারিরা, এরা তো মুসলিম এলাকাতে গিয়ে মিশনারির প্রচার করতে পারে না, তাহলে হিন্দু এলাকাতে ঢুকে এরা এত সাকসেস হচ্ছে কেন? সেখানেই প্রশ্ন উঠে আসছে যে আমাদের যারা পুরোহিত সমাজ আছে, সাধু সন্ন্যাসী আছে, তারা আমাদের সমাজটাকে হয়তো একটু আরও গুরুত্ব দিয়ে যদি ধরে, তাহলে এই মিশনারিরা কিন্তু আটকে যাবে। আমাদের সমাজের লোক তারা আমাদের থেকেই আশা করবে। তারা যখন অসুবিধাতে পড়ে, তারা আমাদেরই এটা কর্তব্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তাই না, আমি বিশেষ করে রাজনৈতিক নেতাদের এবং সাধু সন্ন্যাসী এবং যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে বলবো যে আপনারা এবং আমরা এই গরিব হিন্দু যারা আমাদের আসল যোদ্ধা, গ্রাউন্ডে যারা উপস্থিত থাকছে 24 ঘন্টা, তাদের পাশে যেন আমরা সবসময় থাকি, নিঃস্বার্থভাবে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনাক্রম দেখা দিচ্ছে, যেটা খুবই প্রয়োজন আটকানোর। বলা হচ্ছে হালাল ইকোনমি। হালাল ইকোনমি ফুলে ফেপে উঠেছে। হিন্দুদের হাত থেকে মিটের ব্যবসা, মাংসের ব্যবসা প্রায় এখন আর নেই। সবজির ব্যবসাও প্রায় হাতছাড়া হতে দেখা যাচ্ছে, যে বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান করে তারা রাস্তার ধারে বিক্রি করছে, হিন্দুদের জায়গা দখল হয়ে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে হিন্দু ইকোনমি একেবারে কমে যাচ্ছে। হিন্দু ইকোনমি তৈরি করার জন্য কি করা উচিত আপনার মনে হয়? দেখুন, এই বিষয়টা নিয়ে মানে অনেক দিন ধরেই আমি কাজ করছি। আমি এই যে হালাল ইকোনমি আছে, এটা একটা ইসলামিক মডিউল। যেখানে এটা হালাল ইকোনমি দেখা যাবে, সেই জায়গাটাকেই পুরোপুরিভাবে ইসলামাইজ করে নেবার একটা প্রসেস, এটা একটা মেকানিজম, এবং সেটাকে আমাদের আটকাতে হবে। এটা একটা বিশাল বড় নেক্সাস, বিশাল বড় একটা কাজ এটা হালাল ইকোনমি। একটা গরিব থেকে গরিব মুসলিম আর একটা বড়লোক মুসলিম, আর এর মাঝে পুরো চেইন সিস্টেম কাজ করছে। একটা রাস্তায় বসে একটা লোক, সে মুরগির মাংস বিক্রি করছে, সে সেই মাংস বিক্রি করে যে প্রফিটটা হচ্ছে সেটা দিয়ে তার পরিবার তো চলছেই। একটা হিন্দু যদি মুরগির মাংসের দোকান হয়, সে তো 2জন 4জন 5জনের ফ্যামিলি চালাচ্ছে। কিন্তু সেখানে যদি একটা মুসলিম মাংসওয়ালা হয়, সে হয়তো নিজের 7-8জনের পরিবার চালাচ্ছে, হিন্দুর থেকে একটু বেশি, কিন্তু সে সেখানকার একটা প্রফিটের অল্প শেয়ার হলেও সে স্থানীয় মসজিদকে দিচ্ছে জাকাত। আর সেই টাকাটা কিন্তু যে ফিরাদ হাকিম বলেছিল, দাওয়াত দিয়ে ঘরে আনতে, মানে আমাদের মুসলমান করতে হবে, সেই কাজে সেই টাকা কাজে লাগছে। এবং সেই যে মুসলিম যে মুরগি বিক্রি করছে, তার সেল যেন যেতে বাড়ে, তার জন্য সাধারণ আশেপাশের মুসলিমরা কাজ করছে। যেরকম একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হিন্দুর খাবারের দোকান, মালিক হিন্দু, সেখানে ধরুন চাউমিন, এগরোল, চিকেন রোল এসব পাওয়া যায়, কিংবা কোনো ভাতের হোটেল, ডাল ভাত সবজি মাছ মাংস পাওয়া যায়। যারা মুসলিম ছেলেরা ওখানে আশেপাশে আছে, তারা সে হোটেলে গেল, দেখছে তারা হিন্দুর হোটেল, গিয়ে খেতে বসলো, মাংস অর্ডার করলো, চিকেন অর্ডার করলো, যখন দিয়ে গেল জিজ্ঞেস করছে, আরে ভাই এটা হালাল তো? তখন যখন বলছে না এটা হালাল না, বলছে না 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 না, তাহলে নিয়ে যাও, আমি আর খাবো না। আর যদি বলছে হালাল, বলছে তাহলে কার দোকান থেকে কিনছো দেখি। যখন জানতে পারছে মুসলিমের থেকে কিনছে, তখন সে ঠিক আছে। সে একটা হিন্দু মালিককেও প্রভাবিত করছে যে সে যেন মুসলিমের থেকে মাংসটা কেনে। তার সাথে কিন্তু সেই মুরগিওয়ালার কোনো সম্পর্ক নেই, কোনো প্রফিটের ব্যাপার নেই, প্রফিট শেয়ারিং এর ব্যাপার নেই, কিন্তু সে তার মধ্যে একটা কমিউনিটি ফিলিং আছে যে আমি আমার জাত ভাইকে তুলে ধরব। এটা হিন্দুদের শেখার আছে। আমি এটাই আমার যে সংগঠন আছে সিংহ বাহিনী, আমাদের ছেলেপুলেদের, ছেলে মেয়েদের এবং তাদের পরিবার, আশেপাশের লোকেদের এটাই বোঝাবার চেষ্টা করি যে এই কমিউনিটি ফিলিংটা নিঃস্বার্থভাবে আসতে হবে। আমরা একটা হিন্দু মাংসের দোকান থেকে মাংস কিনতে গিয়ে, যারা এরকম করে আর কি, তাদের উদ্দেশ্যে বলছি, সেখানে বার্গেনিং করছে, ঠিক আছে বার্গেনিং করুন,
কিন্তু এমনও তো হোক আপনি তার পাশে দাঁড়ান, তার যদি কোনো অসুবিধা হয় তার ফ্যামিলি মেম্বার কজন এটা খোঁজ নিন, খোঁজ নিয়ে তাকে একদিন 50 টাকায় বেশিই তো দিয়ে আসুন। মাংস তো ধরুন এক সাধারণ বাঙালি খাসির মাংস যার দাম এই হালাল ইকোনমি তুলেছে, এটা কিন্তু এমনি ধরে আমাদের আশেপাশে রাজ্যতে খোঁজ নিলে দেখা যাবে উড়িষ্যায় কিন্তু মাংসের দাম কম, ঝাড়খণ্ডেও মাংসের দাম 700 সাড়ে 700 টাকা কিলো। সেটা এখানে ভালো কোয়ালিটির যদি মাংস চান 840, 860। এই পুজোতে সেটা 900 হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু সেখানে এখনো 700 সাড়ে 700 টাকা মাংস উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটাও আবার হালাল ইকোনমিক একটা প্রভাবে, নাহলে আরও দামটা এর কম হতো। সেখানে আমাদের এটা হালাল ইকোনমি একটা বড় থ্রেট। আমরা দেখতে পাবো কলকাতায় যত বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে তার মধ্যে বেশিরভাগই আপনার হালাল ইকোনমির টাকাই ইনভলভ আছে। বড় বড় ডেভেলপার আজকে সব বেশিরভাগই মুসলিম, ইললিগাল কনস্ট্রাকশন থেকে লিগাল কনস্ট্রাকশন চারিদিকে ওরা খেলছে। একের পর এক বাস রুটের বাস তারা ক্যাপচার করে নিয়েছে। আগে বাস বেশিরভাগই বাঙালিদের এবং পাঞ্জাবিদের ছিল, এখন বাসের একটা বড় পার্সেন্টেজ পাবলিক ভেহিকেল মুসলিমদের হাতে চলে গেছে। খাবারের দোকান, মাংসের দোকান, সবজি ব্যবসা, ফল ব্যবসা সম্পূর্ণ তাদের হাতে যাচ্ছে ডিউ টু হালাল ইকোনমি। এক মুসলিম আর এক মুসলিমকে হেল্প করছে। তাই জন্যই আমরা আমাদের একটা ছোট্ট ইনিশিয়েটিভ আমরা আরম্ভ করেছি, সেটা হচ্ছে দ্য হিন্দু ইকোসিস্টেম, শক্তি নাম দেওয়া হয়েছে। আমরা কি করছি, যেগুলো মানুষের ডেলি রিকোয়ারমেন্ট খাবার দাবার, সেটার একটা জোন তৈরি করছি। আমরা কোনো নিজেদের দোকান করছি না। যে হিন্দু দোকানদার স্ট্রাগল করছে কিন্তু জিনিস জেনুইন দেয়, অনেস্ট, এই হালাল ইকোনমির জন্য তার ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, আমরা তাকে সাপোর্ট করছি। এরকম কিছু দোকানদার আমরা হিন্দু দোকানদার আইডেন্টিফাই করেছি, যাদের থেকে আমরা মাছ, মাংস, ডিম, ফল, সবজি, এখন ওইগুলো তো অত সেগমেন্টে ঢুকিনি আমরা, এখন খালি মাছ মাংসতেই আছি। সেরকম হিন্দু দোকানদারের থেকে আইডেন্টিফাই করে তাদের থেকে আমরা জিনিসগুলো নিচ্ছি, নিয়ে যারা ক্রেতা অনলাইনে যারা বুকিং করছে, বিশেষ করে 24 ঘন্টা আগে বুকিং করতে হচ্ছে, তাদের কাছে আমরা এই সামগ্রীগুলো ডেলিভার করছি। এবং ডেলিভারি সিস্টেমটাও আমরা সম্পূর্ণভাবে হিন্দুদের দিয়ে করাচ্ছি। এতে কি হচ্ছে, আমরা হিন্দু দোকানদারদের হেল্প করছি, হিন্দু যুবক যারা এই ডেলিভারি সিস্টেমের সাথে যুক্ত তারা হেল্প পাচ্ছে, এবং ডাইরেক্ট যারা কিনছে তারা অন্তত এইটুকুনি অ্যাসুরেন্স পাচ্ছে যে আমরা থুতু দেওয়া খাবার খাচ্ছি না, থুতু দেওয়া মাংস পাচ্ছি না, আমরা যেটা পাচ্ছি আমাদের ধার্মিক ভাই বোনের হাত থেকেই পাচ্ছি। আমাদের টাকা হিন্দুদের ঘরেই যাচ্ছে, যেই টাকাটা কোনো দেশবিরোধী কাজে লাগবে না, কোনো জেহাদের কাজে লাগবে না, কোনো দাওয়াতের কাজে লাগবে না, সেখানেই টাকাটা যাচ্ছে। এবং আমরা অ্যাজ এই সংস্থা এখানে আমরা শুধু হিন্দু ইকোনমি, হিন্দু এম্পাওয়ারমেন্ট, হিন্দু ইকোসিস্টেমেরই কাজ করছি। সেখানে যদি কিছু লাভ হয়, কিন্তু যেটাই লাভ হবে সেটাও সম্পূর্ণভাবে হিন্দু হিতেরই কাজে লাগবে। যেমন এই যে দুর্গাপুজোর সময় দিয়ে আমাদের এটা চালু হয়েছে, যে অল্প স্বল্প প্রফিট এখান থেকে হচ্ছে, সেই টাকার নতুন বস্ত্র আমরা বিতরণ করব কালী পুজোর সময় গরিব হিন্দু এলাকাগুলোতে। তাই জন্য আপনারা এই ইকোসিস্টেমের সাথে নিজেকে যুক্ত করুন। ছোট অল্প ভুল ত্রুটি হতে পারে, এটা নিজেদের পরিবারেরই একটা কাজ হিসাবে আপনারা এটাকে একটু সাপোর্ট করুন, এর পাশে দাঁড়ান। অন্যদিকে আরেকটা ভিন্ন চিত্র রাজনীতিতে দেখা যায়। সমাজ জীবনে আপনি বললেন যে মুসলিম ঐক্য বেশি দেখা যাচ্ছে, রাজনীতিতে আবার দেখা যাচ্ছে মুসলিমদের মধ্যে ক্ষমতার বিভিন্ন গোষ্ঠীর লড়াই। ক্যানিংয়ের প্রত্যেকটা প্রধানকে 4 লক্ষ টাকা করে দেন শওকত মোল্লা এই বোমা মারার জন্য, গুলি বন্দুকের কাজ করার জন্য, এমনটা অভিযোগ তোহা সিদ্দিকীর। শওকত মোল্লা সরাসরি তৃণমূলের বিধায়ক এবং তোহা সিদ্দিকীকেও আমরা জানি তৃণমূলের সিম্প্যাথাইজার হিসাবে। তো তৃণমূলে এই মুসলিম লবির ক্ষমতা কার হাতে থাকবে, এটা নিয়ে কি একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে আপনি মনে করেন? দেখুন, এটা নিয়ে যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকেও আমার মনে হয় হিন্দুদের এটা নিয়ে বেশি মানে আনন্দিত হওয়ার কারণ নেই। উৎসাহের কোনো কারণ থাকছে না। তার কারণ হিন্দুর পেছনে কাটি দেবার ব্যাপারে শওকত মোল্লা হোক আর তোহা সিদ্দিকী হোক, দুজনেই এক সে বাড়কে এক। তাই জন্য হিন্দুর কোনো মানে এটা নিয়ে কোনো আনন্দের বিষয় না যে তোহা সিদ্দিকী আর শওকত মোল্লার মধ্যে কোনো
অন্তর্দ্বন্দ্ব আছে, কি ঝামেলা আছে। যেমন হিন্দুর পেছনে লাগার ব্যাপার থাকবে, শওকত মোল্লা হোক আর তোয়া সিদ্দিকী হোক, আগে ইমাম বারকাজিকেও দেখা যেত, মনিরুল ইসলাম হোক, আর যে কোনো এরা হিন্দুর পেছনে লাগার জন্য সবাই এক পা বাড়িয়ে আছে। এবং হিন্দুদের এটা ভাবতে হবে যে তারা এই ইসলামিক এক্সপ্যানশনটাকে, অ্যাট্রোসিটিটাকে, যে হিন্দুদের উপর চড়াও হবার একটা যে টেন্ডেন্সি, এটাকে হিন্দুরা কি করে আটকাবে। এবং শর্টটা হিন্দুদের নিজেদের, প্রত্যেক হিন্দু ব্যক্তির নিজেদের একটা গোল সেট করা উচিত, একটা টার্গেট দেওয়া উচিত, যে শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্ম আমি জীবনে কি করব নিজের ধর্মের জন্য, নিজের মানুষদের জন্য এবং দেশের জন্য, এবং সেভাবে তাকে চলা উচিত। আর অবশ্যই এই যে হিন্দু ইকোসিস্টেম আমরা চেষ্টা করছি তৈরি করার শক্তির মাধ্যমে, আমাদের যে ব্র্যান্ড সেটার নাম হচ্ছে শক্তি। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর যা কিউআর কোড আছে, সেগুলো আপনি যদি আমাদের এই নিউজ মাধ্যমে দেন, তাহলে মানুষরা এর সাথে যুক্ত হতে পারবে, আমরা কি করতে চাইছি সেটা মানুষ বুঝতে পারবে। এবং হয়তো আমাদের একটু ঠিকঠাক ভাবে এগোতে আরও 5-7 দিন টাইম লাগবে, একদম নতুন তো। এই দুর্গাপুজোর 3 দিনে আমাদের প্রায় 600 কিলোর ওপর অর্ডার এসেছিল। আমরা 600 কিলো লোককে মাটন, যেটা খাসির মাংস এবং কচি মাটার মাংস, আমরা লোকের বাড়িতে পৌঁছে দিয়েছি। প্রায় 1,500-এর বেশি কোয়েরিজ এসেছিল, ঠিক আছে। তো একটা বিশাল ব্যাপার, 3 দিন 4 দিনের একটা যদি আমরা ভাবি, বিশাল ব্যাপার। এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব আপনার ভিউয়ার্সদের যারা দেখছেন এবং রাষ্ট্রবাদী, তারা যেন এটার সাথে একটু যুক্ত হয় এবং একটা ইকোসিস্টেম আমরা তৈরি করি। দেখা যাক না কি করা, কি হয়, অবশ্যই পজিটিভ হবে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই উদ্যোগকে শুভেচ্ছা থাকলো আমাদের পক্ষ থেকে। আমরা অবশ্যই কিউআর কোড এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন যে বার্তা, এই ব্র্যান্ডকে, হিন্দু ইকোসিস্টেম গড়ার যে এই পজিটিভ পদক্ষেপ, এটাকে অবশ্যই আমাদের সমর্থন থাকবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন পলিটিক্যাল ডেইলি। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। সকলকে আবার শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।